The Gingerbread Man. একবার একটা বাড়িতে একজন বয়স্ক ভদ্রলোক তার স্ত্রীর সঙ্গে থাকতেন। তাদের কোনো সন্তান না হওয়াতে তারা কখনো কখনো একাকিত্বে ভুগতেন। আমরা দুজন কত বোর হয়ে যাই। তুমি তো শুধু বাগানের ধারে বসে থাকো, আমি রান্না বান্না করার পরে খুবই ক্লান্ত হয়ে যাই। আমি জানি তুমি কিছু না কিছু কাজ করে নিজেকে বিজি রাখবে। আজ বরং আলাদা কিছু বানাই। অনেক দিন ধরে নতুন কোনো ডিশ বানাইনি। আইডিয়াটা বেশ ভালো, নতুন কিছু খাওয়াও। আজকে ডিনারে নতুন কিছু বানাও। এখন আমাকে বাগানে গিয়ে আবার কিছু কাজ করতে হবে। সেই বয়স্ক ভদ্রমহিলা ভাবলেন যে আজকে সে জিঞ্জার ব্রেড বানাবেন। সেটা বানাতে যা যা দরকার ছিল সব বের করে ফেললেন, আর জিঞ্জার ব্রেড বানানোর জন্য আটাও গুলে ফেললেন, আর গুনগুন করে গান গাইতে লাগলেন। তখনই ওনার মাথায় একটা আইডিয়া আসলো। এবার নতুন কিছু করি। আমি জিঞ্জার ব্রেডটাকে মানুষের শেপে কেটে বানাই। একটা জিঞ্জার ব্রেড ম্যান। আমি জানি ওনার খুবই ভালো লাগবে। তারপর সেই বুড়ি ভদ্রমহিলা সেই আটাটাকে বেলে তার মধ্যে একটা মানুষের আকৃতি করলো। এবার দেখি, মুখের জন্য একটা ছোট্ট বল, আর চোখের জন্য দুটো চকলেট চিপ, আর বাটনের জন্য 3টে সুন্দর চেরি। ও, এবার হলো সুন্দর জিঞ্জার ব্রেড ম্যান। আমি আশা করছি যে এটা খুবই সুস্বাদু হবে। আর এই আমি ওভেনে দিলাম। সেই বুড়ি ভদ্রমহিলা গিয়ে তার চেয়ারে বসে পড়লেন আর জিঞ্জার ব্রেড ম্যান হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। জিঞ্জার ব্রেড ম্যান থেকে তো খুবই ভালো গন্ধ বেরোচ্ছে। এতক্ষণে মনে হয় হয়ে গেছে, গিয়ে দেখি। সেই বুড়ি ভদ্রমহিলা নিজের ওভেনের গ্লাভস পরে সেই ওভেনের দরজা খুলে দিল। ওভেন খুলতেই সেই জিঞ্জার ব্রেড ম্যান প্লেটের ওপর থেকে দাঁড়িয়ে পড়ল আর ওভেনের থেকে বাইরে লাফ দিল। হ্যাঁ, হে ঈশ্বর, এটা কি ছিল? কিছু বুঝে ওঠার আগেই সে জিঞ্জার ব্রেড ম্যান জানলার দিকে দৌড়াতে লাগলো আর জানলা থেকে লাফ দিল, আর পরের মুহূর্তেই বাগানের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে সে রাস্তার দিকে চলে গেল। এই এই, তুমি কোথায় যাচ্ছ? ফিরে এসো বলছি। তোমাকে আমরা রাতের বেলা খাবো ভেবেছিলাম। ও না না না, তুমি আমাকে খেতেই পারবে না। আগে তো আমাকে ধরে দেখাও। আমি কেড়ে নিয়েছি তোমার আরাম খুব তাড়াতাড়ি, কারণ আমি জিঞ্জার ব্রেড ম্যান। সেই বুড়ো ভদ্রলোক নিজের স্ত্রীকে জিঞ্জার ব্রেড ম্যানের পেছনে দৌড়াতে দেখে অবাক হয়ে গেলেন। আরে কি হয়েছে? চুপ করো, দৌড়ো আর তাড়াতাড়ি ওকে ধরো। আমি ওকে রাতের খাবারের জন্য বানিয়েছি। কিন্তু ও পালাচ্ছে কিভাবে? সেসব আমি পরে বলবো। তাড়াতাড়ি, ও যেন পালিয়ে না যায়। সেই বুড়ো মানুষটাও নিজের স্ত্রীর পেছন পেছন সেই জিঞ্জার ব্রেড ম্যানের পিছনে দৌড়াতে লাগলো। বুড়ি আন্টি আমায় ধরতে পারবে না। আর না ওই আঙ্কেল, আমি কেড়ে নিয়েছি তোমার আরাম খুব তাড়াতাড়ি, কারণ আমি জিঞ্জার ব্রেড ম্যান।
সেই বুড়ো ভদ্রলোক এবং ভদ্রমহিলা সেই জিঞ্জার ব্রেড ম্যানের পিছনে হাত ধুয়ে পড়ে গেছিল। রাস্তায় বসে থাকা একটা গাই জিঞ্জার ব্রেড ম্যানকে দেখে বলতে লাগলো, তোমাকে দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে, আমি তোমাকে খাবো। ওই আঙ্কেল আর আন্টি আমাকে ধরতে পারলো না, ওরা তো হার স্বীকার করে নিয়েছে। তুমিও ট্রাই করো মুটি। মুটি বললে? এক্ষুনি দেখাচ্ছি, আমি তোমাকে এক্ষুনি ধরছি। এখন গাইও সেই বুড়ো ভদ্রলোক এবং ভদ্রমহিলার সঙ্গে তার পিছন পিছন দৌড়াতে লাগলো। আমি কেড়ে নিয়ে নিয়েছি তোমার আরাম খুব তাড়াতাড়ি, কারণ আমি জিঞ্জার ব্রেড ম্যান। এই তিনজনকে দৌড়াতে দেখে আশেপাশের লোক তাদের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। কিছু দূর যেতেই একটা ঘোড়া রাস্তায় দাঁড়িয়ে পড়ল তাদের এই তামাশা দেখার জন্য। এটা তো ভীষণই টেস্টি মনে হচ্ছে। রাস্তা থেকে সরে যাও, ওকে আমি ধরবো, আর রাতে ঘাসের বদলে আমি ওকে খাবো। আচ্ছা, তাহলে তুমিও আমাকে খেতে চাও? চলো ঠিক আছে, তুমিও ট্রাই করো, কিন্তু এর জন্য তোমাকে দৌড়াতে হবে। দেখবে, ঘাসের বদলে তুমি কিচ্ছু পাবে না। এইভাবে ঘোড়াও সেই বুড়ো ভদ্রলোক, বুড়ো ভদ্র মহিলা আর গাইয়ের সাথে সেই জিঞ্জার ব্রেড ম্যানকে ধরার জন্য বেরিয়ে পড়ল। নিজের পেছনে সবাইকে দৌড়াতে দেখে জিঞ্জার ব্রেড ম্যান খুবই খুশি হলো। কিছু দূর যেতেই সে রাস্তায় দাঁড়িয়ে পড়ল। আরে কেউ তো হার স্বীকার করো। ঠিক আছে, আবারও বলছি, আমি কেড়ে নিয়ে নিয়েছি তোমার আরাম খুব তাড়াতাড়ি, কারণ আমি জিঞ্জার ব্রেড ম্যান। জিঞ্জার ব্রেড ম্যান আবার দৌড়াতে শুরু করে দিল। সবাইকে নিজের পিছনে দৌড়াতে দেখে জিঞ্জার ব্রেড ম্যান খুবই খুশি হচ্ছিল। কিছু দূর যেতেই একটা মোটা পিগ তার বাচ্চার সঙ্গে যাচ্ছিল। যখনই সে জিঞ্জার ব্রেড ম্যানকে দেখলো, সে বলল, ওই ওই, স্মেলটা তো খুব সুন্দর, আর এটা আমি আমার বাচ্চাদের খাওয়াতে পারি। দাঁড়াও দাঁড়াও, আমার তোমার সাথে কথা বলার আছে। না, একদমই না, তুমি আমাকে খেয়ে ফেলতে চাও, আর এটা আমি একদমই হতে দেব না। নোংরা দুর্গন্ধ পিগ। কি বললে? তোমার এত সাহস হয় কি করে, বাজে পোকা! এক্ষুনি দেখাচ্ছি মজা। চলো বাচ্চারা, একে ধরে আমরা খাই। এইভাবেই সেই পিগ আর তার বাচ্চারা সেই চারজনের সঙ্গে মিলে জিঞ্জার ব্রেড ম্যানের পেছনে দৌড়াতে লাগলো। কিছু দূরে একটা ক্ষেত ছিল, আর সেই ক্ষেতের পাশে একটা মুরগি দাঁড়িয়ে ছিল। যখন সে জিঞ্জার ব্রেড ম্যানকে দেখলো আর বলল, ও, তুমি তো খুব সুন্দর, আমি কি তোমাকে খাবো? আমি তোমাকে খেয়ে নি? না, একদমই না, কিন্তু চেষ্টা করে দেখতে পারো। এসো, আমাকে ধরে তো দেখাও। আমি কেড়ে নিয়ে নিয়েছি তোমার আরাম খুব তাড়াতাড়ি, কারণ আমি জিঞ্জার ব্রেড ম্যান। ওহ, কি দৃশ্য ছিল ওটা! একজন বুড়ো ভদ্রলোক এবং ভদ্রমহিলা দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছিল। তাদের পিছনে একটা গাই আর পিকও দৌড়াচ্ছিল, সাথে একটা ঘোড়াও দৌড়াচ্ছিল, আর একটা বড় মুরগি দৌড়াতে দৌড়াতে চিল্লাচ্ছিল। আজকে তো ভীষণ মজা হচ্ছে। যেমনটা আমি ভেবেছিলাম তার থেকে এরা ভীষণই স্লো। তাহলে কিছুক্ষণ আরাম করেই নি। দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছি আমি। কিছু দূর যেতেই রাস্তার ধারে একটা নদী বয়ে চলেছিল। জিঞ্জার ব্রেড ম্যান এই নদীটা পার করতে চাইছিল। যদিও নদীতে পড়ে যেত তাহলে পুরোপুরি ভিজে যেত। ও ভাবতে লাগলো, আর তখনই পেছন থেকে একটা আওয়াজ আসলো। আমি কি তোমাকে ওইদিকে নিয়ে যাব? জিঞ্জার ব্রেড ম্যান পেছনে ঘুরে তাকাতেই একটা পাথরের ওপর একটা শিয়াল বসে আছে। পাগল মনে হচ্ছে নাকি আমায়? অন্যদের মতো তুমিও তো আমাকে খেতে চাও। কি বললে? তোমাকে আবার কে খাবে? তুমি তো স্টার্টারই নও, পুরো মিল তো ভুলেই যাও।
কিন্তু এই শেয়ালটা খুবই চালাক ছিল। ও জানতো যে জিঞ্জার ব্রেড ম্যান খুব জোরে দৌড়াতো, আর ও এর পিছনে দৌড়াতেও চাইছিল না। তাহলে বলো, আমাকে সাহায্য কেন করতে চাও? আমি কোনো ভালো মানুষ হতে চাইছি না। আমি এমনিতে নদীর ওই পারে যাচ্ছিলাম, তাই ভাবছিলাম তোমাকে পিঠের উপর বসিয়ে ওখানে ছেড়েই দিই। তাড়াতাড়ি বলো, আমার কাছে বেশি সময় নেই। ঠিক আছে, বলো তার বদলে তোমার কি চাই। সেটা আমি নদী পার করার পরেই বলবো। চলো, পিঠের উপরে বসে পড়ো। কিছু দূর যাওয়ার পরেই শেয়াল জিঞ্জার ব্রেড ম্যানকে বলল, আরে, আমার একটু প্রবলেম হচ্ছে, তুমি কি আমার ঘাড়ের উপরে বসতে পারো? জিঞ্জার ব্রেড ম্যান শেয়ালের ঘাড়ের উপর বসে পড়ল। এবার ভালো লাগছে। কিছুক্ষণ পর শেয়াল তার ঘাড় নাড়াতে লাগলো আর তাকে বলল, আমার ঘাড়টাও ব্যথা করছে, তুমি কি আমার নাকের উপরে বসতে পারো? জিঞ্জার ব্রেড ম্যান নিজেকে খুবই চালাক মনে করত, কিন্তু চালাক শেয়ালের মাথায় যে কি চলছিল সেটা সে বুঝতে পারল না। আগের মতোই যেমন শেয়ালটা বলল তেমনটাই করলো। এই নাও, এবার ঠিক আছে তো? চালাক শেয়ালটা এই সুযোগটারই অপেক্ষায় ছিল। যখনই জিঞ্জার ব্রেড ম্যান শেয়ালের নাকের উপর বসলো, শেয়াল তাকে উপরের দিকে ছুঁড়ে নিজের মুখের ভেতর নিয়ে নিল। আর এভাবেই জিঞ্জার ব্রেড ম্যানের গল্প শেষ হলো। আমার সঙ্গে চালাকি করছিল। দ্য মারমেড প্রিন্সেস। গুড মর্নিং, আমার পরীরা কোথায়? ও, সবাই নিজের কাজ করছে। আপনি আমার মেয়ের দেখভাল খুব ভালোভাবেই করছেন। হ্যাঁ, সব মেয়েরাই খুব সুন্দর ও ভালো মনের জলপরি হবে। 6 জন সুন্দরী জলপরি সাঁতার কাটতে কাটতে রানীমার ঘরে আসলো। গ্র্যান্ডমা, দেখুন আমরা কি সুন্দর জিনিস জোগাড় করেছি। রানীমা তার সবথেকে ছোট নাতনিকে দেখলো। আমার মা, মনে হয় তুমি কিছুই আনোনি সঙ্গে। গ্র্যান্ডমা, মহলের বাইরের সুন্দর লাল ফুলগুলো আমার খুব ভালো লেগেছে, আর যখন আপনি সমুদ্রের ওপরের গল্প বলেন তখন আরো ভালো লাগে। আগে তুমি 15 বছরের হয়ে যাও, তারপর সব বলবো। ও গ্র্যান্ডমা, কিন্তু তাতে তো অনেক অনেক সময় লাগবে। ততদিন তোমার দিদিরা তোমাকে সাহায্য করবে। যখনই বড় রাজকুমারী 15 বছরে পড়ল, তখনও সমুদ্রের উপরের জীবনটা দেখল। হ্যালো গ্র্যান্ডমা। ও আমার প্রিয় বোনেরা, আমি চাঁদের আলোর নিচে বালির ওপর শুয়েছিলাম। আমি একটা সুন্দর শহর দেখেছি আর মিষ্টি গান শুনেছি, আর হ্যাঁ, ঘোড়ার গাড়িও দেখেছি। এখন সময় এসেছিল দ্বিতীয় রাজকুমারীর সমুদ্রের ওপরে যাওয়ার। যখন আমি ওপরে গেলাম, ডুবন্ত সূর্যটা একদম আগুনের মতো লাগছিল, আর মেঘগুলোকেও পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, আর সেই সঙ্গে এক দল পাখি দেখতে পেলাম। সবকিছু স্বপ্নের মতো লাগছিল। আর এখন সময় এলো তৃতীয় রাজকুমারী জলের ওপরে যাওয়ার। আমার প্রিয় বোনেরা, আমি একটা বড় নদীতে স্নান করেছি, আর তোমরা ভাবতেও পারবে না আমি কি দেখেছি। বড় পাহাড়, গাছপালা, আর সেই সঙ্গে মানুষের বাচ্চাদের। কিন্তু তখনই একটা অদ্ভুত পশু আমার দিকে ছুটে আসছিল, তাই আমি ওখান থেকে চলে এলাম। হয়তো এই পশুটার নাম কুকুর ছিল, তাই সবাই বলছিল যে কুকুরটা চেঁচাচ্ছে কেন। আর এখন সময় এলো চতুর্থ রাজকুমারীর সমুদ্রের ওপরে গিয়ে জীবন দেখার। কিন্তু ও খুবই লজ্জা পায়, তার সমুদ্রের ভেতরেই থাকলো। তো আমি সমুদ্রের মাঝখানেই ছিলাম, আর ওখানে আমি কিছু দুষ্টু ডলফিনদের দেখেছি, আর ওখানে বড় তিমি মাছও ছিল, কিন্তু আমি ওগুলোর কাছেই যাইনি। সে কি, তুমি সত্যি সমুদ্রের বাইরে যাওনি? তুমি সত্যি খুব বোরিং। সমুদ্র তো আমরা যখন ইচ্ছা দেখতে পারতাম, বোকা। আর শেষমেশ সব থেকে ছোট রাজকুমারী 15 বছরে পড়ল। ও আমার মা,
তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। যাও। রাজকুমারী সমুদ্রের ওপরে গেল। সমুদ্র কত সুন্দর। আইসবার্গ পুরো হীরের মতো লাগছে। আকাশের তারাগুলো একদম গ্র্যান্ডমার মুকুটের মতো চকচক করছে। কিন্তু রাজকুমারীর সামনে একটা বড় জাহাজ চলে আসলো। ওর কাছে গেল, আর যখন সে জাহাজের কাছাকাছি গেল, সে দেখলো জাহাজে কিছু লোকজন আছে। দেখছিল সবাই নাচ গান করে আনন্দ করছে। এরা দেখো কি সুন্দর জামা কাপড় পরেছে। হঠাৎই রাজকুমারী সুন্দর একটা ছেলেকে দেখল, যার সুন্দর দুটো চোখ ছিল। যখন ও তাকে দেখছিল, সবাই হাততালি দিচ্ছিল। রাজকুমারী তখন বুঝে গিয়েছিল যে এটা রাজকুমারের 16তম জন্মদিনের আনন্দের পার্টি চলছে। ও, এটা দেখতে কি ভালো লাগছে। ওর বয়স 16 বছর আর আমার বয়স 15। সেই সময় সমুদ্রের শান্তি অশান্তিতে পরিণত হলো। জলের উতাল পাতাল আর বিদ্যুৎ চমকানো আর মেঘের ঘর্ষণ তুফানের সংকেত দিচ্ছিল। জোরে হাওয়া বওয়ার ফলে জাহাজ ট্যাড়া হয়ে গিয়েছিল। সেই সময় রাজকুমারী রাজকুমারকে সমুদ্রে ডুবতে দেখছিল। ও, আমার প্রিয় রাজকুমার সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। হয়তো এবার আমি ওকে বিয়ে করতে পারবো। এইসব আমি কি ভাবছি? মানুষ জলের নিচে বাঁচতে পারে না, আমাকে ওকে বাঁচাতেই হবে। রাজকুমারী সব জায়গায় দেখল, আর শেষমেশ সে রাজকুমারকে দেখতে পেল। ও রাজকুমারকে তার রোগা কিন্তু মজবুত হাত দিয়ে তুলে সমুদ্রের ওপরে নিয়ে গেল। তারপর সে তার মাথাকে সোজা রেখে সমুদ্রের পাড়ে নিয়ে আসলো। পরের দিন সকালে সমুদ্রে হাওয়া শান্ত হয়ে গেল। রাজকুমারের চোখ এখনো বন্ধ ছিল, কিন্তু সূর্যের তাপে তার গা লাল হয়ে গিয়েছিল। রাজকুমারী তার সুন্দর কপালে কিস করল আর তার ভেজা চুলকে শুকাতে লাগলো। হঠাৎই সে কিছু মেয়েদের আওয়াজ শুনতে পেল, আর সেখান থেকে চলে গিয়ে একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। ও দেখল একটা মেয়ে রাজকুমারের কাছে আসলো আর অন্যদেরকে সাহায্যের জন্য ডাকছিল। আমার প্রিয় রাজকুমারের জ্ঞান ফিরছে, আমি খুব খুশি। আচ্ছা, ও কি মনে রাখবে আমি ওকে বাঁচিয়েছি? রাজকুমারী খুব তাড়াতাড়ি নিজের মহলের দিকে চলে গেল। ও খুবই শান্ত হয়ে গিয়েছিল, আর ও তার বোনেদেরকে কিচ্ছু বলল না। ও অনেকবার সেই পাথরের কাছে যায় যেখানে সে রাজকুমারকে ছেড়ে এসেছিল, আর রাজকুমারকে সে কোনোদিনও ওখানে দেখতে পায় না, আর সে দুঃখিত হয়ে যায়। শেষমেশ সে তার বোনেদেরকে সব কথা বলল। ও ছোট্ট পরী, আচ্ছা তুমি এই কথাটা আর কাউকে বলনি? চিন্তা করো না, আমরা কিছু না কিছু করবই। অনেক অনেক ধন্যবাদ আমার বোনেরা। আমি ভেবেছিলাম একজন মানুষকে ভালোবাসলে তোমরা হাসাহাসি করবে। হ্যাঁ, তুমি বোকামি তো করেছো, কিন্তু তুমি যে আমাদের সব থেকে ছোট্ট বোন। হ্যাঁ, আমি জানি। আমার বন্ধুরা রাজা রাজমহলের ব্যাপারে জানে, তাহলে অপেক্ষা করছি কেন? সব জলপরীরা রাজকুমারের মহলের কাছে গেল। এই মহলটা তো সত্যি খুব সুন্দর। ও, ওই পাথরের পুতুলগুলো কি সুন্দর! যদি এর মধ্যে থেকে আমি একটা পেতাম। পোকার মতো কাজ করো না। আরে, এটা তো আমি মজা করছিলাম। আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, যাতে তার আগে তুমি কোনো ভুল না করে বসো। রাজকুমারীরা তাড়াতাড়ি তাদের মহলের কাছে চলে গেল। এবার আমি জানি যে আমার রাজকুমার কোথায় থাকে, আর আমি ওকে যখন ইচ্ছা দেখতে পারি। আচ্ছা, ও কি মনে রাখবে যে আমি ওকে বাঁচিয়েছিলাম? মানুষের ব্যাপারে আরো অনেক কিছু জানতে সে তার ঠাকুমার কাছে গেল। বলো না গ্র্যান্ডমা, মানুষ কি কখনো মরে না? বোকা মেয়ে, মানুষও মারা যায়। ওরা তো আমাদের থেকেও কম বাঁচে। যখন আমরা মারা যাই তখন আমরা জলের ফেনা হয়ে যাই, কিন্তু মানুষের শরীরটা ছেড়ে যায়, কিন্তু আত্মাটা বেঁচে থাকে। গ্র্যান্ডমা, আমার আত্মা কি করে বেঁচে থাকবে বলুন না? যদি কোনো মানুষ তোমাকে খুব ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, তাহলেই হতে পারে। কিন্তু মা, আমাদের মাছের পাখনা
যেটা আমাদের জগতে সুন্দর মনে করে, কিন্তু সেটা মানুষের কাছে খুবই খারাপ বলে মনে হয়। আমি এত তাড়াতাড়ি হেরে যেতে পারবো না। এটাও তো হতে পারে যে সমুদ্রের ডাইনি হেল্প করলো। এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ভিতরে এসো, তোমারই অপেক্ষা করছিলাম। রাজকুমারী মানুষ হতে চায়, যাতে মানুষ রাজকুমারের মন সে জয় করতে পারে। ও ম্যাডাম, প্লিজ সাহায্য করুন। আমি তোমাকে একটা জাদুর জিনিস দেব। সূর্য ওঠার আগে ওটা সমুদ্রের ওপরে নিয়ে যাও, আর সেটা ওখানেই খেয়ে নাও। তারপর তুমি খুব সুন্দরী আর মিষ্টি একটা মেয়ে হয়ে যাবে। সত্যি? এটা কি হতে পারে ম্যাডাম? একটু সবুর করো রাজকুমারী। যখন তোমার লেজ মানুষের পা হয়ে যাবে, তখন কিন্তু তোমার খুবই কষ্ট হবে। প্রতি পদক্ষেপে তোমার এত কষ্ট হবে, মনে হবে কাঁচের ওপর দিয়ে হাঁটছো। যদি একবার তুমি মানুষ হয়ে যাও, তো আর কোনো দিন জলপরি হতে পারবে না, আর সমুদ্রের নিচে গিয়েও নিজের পরিবারের সাথে দেখা করতে পারবে না, কোনো দিনও না। ও, আমি আমার ভালোবাসার জন্য সব করতে পারি। আর আমি তার বদলে তোমার কাছ থেকে তোমার মিষ্টি আওয়াজটা চাই, বুঝেছো? কি? ও, আপনি এটা আমার সঙ্গে কি করে করতে পারেন? তুমি জানতে না যে আমি ডাইনি? রাজকুমারের সাথে কথা বলবো কি করে? তুমি তোমার সুন্দর চোখ দিয়ে তোমার ভালোবাসার কথা জানাতে পারো। আর এভাবেই রাজকুমারীও মানুষ হয়ে গেল। যখন এমনটা হলো, সে খুবই কষ্ট পাচ্ছিল। যখন ও রাজকুমারকে দেখল, তখন সমস্ত কষ্ট উড়ে গেল, আর রাজকুমারও রাজকুমারীকে দেখতেই থাকলো। কোথা থেকে এসছো তুমি সুন্দরী মেয়ে? রাজকুমারী কিছু বলতেই পারল না, সে শুধু তাকে দেখতেই থাকলো। তুমি কথা বলতে পারো না? রাজকুমারী মাথা নাড়ালো। তার চোখে কষ্ট দেখে রাজকুমার তার হাত ধরল। আরে কোনো ব্যাপার না, তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি তুমি খুব ভালো। আমার সাথে তুমি আমার মহলে চলো। জলপরি রাজকীয় পোশাক আর গয়না পরেছিল। রাজা এবং রানী এত সুন্দরী মেয়ে আগে কখনোই দেখেনি। রাজকুমারীর ডান্স দেখে সবাই মুগ্ধ হয়ে গেল, কিন্তু ওর খুবই কষ্ট হচ্ছিল। অনেকবারই রাজকুমার রাজকুমারীর চোখে অনেক প্রশ্ন দেখে। তারপর একদিন রাজকুমার তাকে জিজ্ঞেস করল, আমার মনে হচ্ছে আমি তোমাকে আগে কোথাও দেখেছি। কিন্তু রাজকুমার তাকে কোনোভাবেই চিনতে পারেনি। আর রাজকুমারী আবার দুঃখিত হয়ে গেল। একদিন সে শুনল রাজকুমার পাশের এক রাজকুমারীর সাথে বিয়ে করছে। আরে না, রাজকুমার যদি অন্য কাউকে বিয়ে করে, তাহলে আমি মানুষ থেকে আবার জলপরি হয়ে যাব। রাজকুমারের বিয়ে জাহাজে হচ্ছিল। জলপরি রাজকুমারী জলের দিকে দেখছিল, আর ও তার বোনেদেরকেও দেখল। সব রাজকুমারীদের চুলই খুবই ছোট লাগছিল, খুবই ছোট। তোমরা এখানে কি করছো? আর তোমাদের চুলের অবস্থা এরকম হলো কি করে? আমরা তোমার দুঃখ সহ্য করতে পারিনি, তখন ওই বদমাশ ডাইনিকে আমাদের চুলের বদলে তোমার আওয়াজ ফিরিয়ে দিতে বলি। অনেক অনেক ধন্যবাদ আমার বোনেরা, কিন্তু রাজকুমার এখন অন্য কারুর সাথে বিয়ে করবে। বোকা মেয়ে, যাও আর গিয়ে বলো তোমার আওয়াজ ফিরে এসেছে। না, আমি এটা বলতে পারবো না, আর তাতে যা হওয়ার হোক। রাজকুমারী সমুদ্রে লাফ দিল। ও ডুবে যেত, কারণ এখন সে মানুষ, জলপরি নয়। লোকেরা তাকে লাফাতে দেখে এবং গিয়ে রাজকুমারকে জানায়। রাজকুমারও জলে ঝাঁপ দেয় আর তাকে বাঁচায়। এবার আমি বুঝতে পারছি তোমাকে কেন চেনা চেনা লাগছে। ওই ঝড় থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। আমি তোমায় ভালোবাসি, তুমি বলতে না পারলেও কিচ্ছু এসে যায় না। রাজকুমার সাথে সাথে তার মা বাবার কাছে গেল। বাবা, আমাকে ক্ষমা করুন, আমি অন্য কারোর সাথে বিয়ে করতে পারবো না। আমি একে খুব ভালোবাসি। রাজকুমার তার রাজকীয় আংটি জলপরীকে পরায়। যখনই ও এটা করল, রাজকুমারীর সুন্দর আওয়াজ ফেরত পেল।
রাজকুমারী, তুমি কথা বলতে পারো? আজকে আমি সত্যি খুব খুশি। আমার রাজকুমারের সাথে আমার বাকি জীবনটা খুব ভালো কাটতে চলেছে, আর মাঝে মাঝে বোনেদের সাথেও দেখা করতে পারবো।